এবারের বইমেলায় এবং আপনি যেহেতু আগেও এই সমিতির আপনি পরিচালক ছিলেন, এবারের বইমেলায় কি পরিস্থিতি আপনি দেখছেন, বিশেষ করে আপনার ধ্রুবপদ প্রকাশনীর এবং অন্যান্য প্রকাশনীগুলোর, যদি আপনি সংক্ষেপে বলেন আমাদেরকে শুরুতেই। বইমেলায় এবার বলবো আমি জি, অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য বছরের মতো এবছরের বইমেলাটা খুব স্বাভাবিক। এবছরের বইমেলাটা যেটা হচ্ছে সেটা হলো আমরা পরিবর্তিত পরিস্থিতিতে, একটা নতুন পরিস্থিতিতে বইমেলাটা শুরু করেছি। আমাদের সবসময় ভাবনা ছিল এখানে মব হবে কিনা বা অন্যান্য কি হবে, কার কি হবে, এগুলো ভাবনা আমাদের ছিল। সেই বিষয়ে আমাদের সমস্ত এজেন্সিগুলো বা আমাদের বাংলা একাডেমির সমস্ত কর্মকর্তারা সেই বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন বলেই এবারের বইমেলায় ওইভাবে তেমন কিছু ঘটতেই পারেনি। আমাদের ধর্ম নিয়ে বা আমাদের লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে যেভাবে অতীত বছরগুলোতে হয়েছে, এবার কিন্তু সেরকম কোনো সমস্যা ওইভাবে হয়নি। যদিও আপনি হয়তো তসলিমা নাসরিনের একটা বই নিয়ে যেটা হয়েছে, সেটা আসলে উনি আমাদের যে প্রকাশকটা আছেন সব্যসাচী প্রকাশনী, উনি কিন্তু আমাদের সমিতিভুক্ত না। তাহলে সমিতিভুক্ত না হলে মোহাম্মদ আবুল বাশার ফিরোজ, সমিতিভুক্ত না হলে এই বাংলা মানে এই বইমেলায় স্টল দেওয়া থেকে শুরু করে এই ধরনের সম্ভব কি তার এই আলোচনায় এর কোন ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা? আমি এটা বলবো সবসময়, আমি বাংলা একাডেমিকে যদিও এবছর আমি অন্য একটা জায়গায় বলেছি, আমাদের মেলা কমিটির ফোরামে বা অন্যান্য একটা ফোরামে, যে আমাদের ভবিষ্যতে সমিতিভুক্ত সদস্যদের মেলায় জায়গা দেওয়া উচিত। কারণ সমিতির বাইরে হলে কি সে আমাদের অনেক নিয়ম কানুনের মধ্যে থাকে না, ফলে তারা অনেক কিছু করতে পারে আলাদাভাবে, পৃথকভাবে, স্বাধীনভাবে। কিন্তু সমিতি থাকলে সমিতির একটা বাধ্যবাধকতা থাকে, সমিতির নিয়ম কানুন মানার ব্যাপার থাকে, পাশাপাশি বাংলা একাডেমির নিয়ম কানুন মানার ব্যাপার থাকে। মোহাম্মদ আবুল বাশার ফিরোজ, আসবো আপনার কাছে। যেহেতু আপনি বাংলা একাডেমির একটি বিষয় এখানে প্রশ্নের অবতারণা করেছেন এবং বাংলা একাডেমির পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আছেন, অর্থাৎ যারা সমিতির মেম্বার না তারা কিভাবে স্টল দিল আপনাদের এই বইমেলায়? বাংলা একাডেমি কি করেছে? এটা ফিরোজ ভাই যে কথা বললেন, ফিরোজ ভাই আমাদের মেলা পরিচালনা কমিটির একজন শক্তিশালী মেম্বার, উনি আমাদের সঙ্গে কাজ করছেন। এই দুর্ভাগ্যজনক ঘটনাটা আসলে যেভাবে ঘটছে আমাদের সামনে, এটা আমরা প্রত্যাশা করি নাই। এটা আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বিষয় নিয়ে কথা বলেছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়তো এড়ানো যেত যদি আমরা একটু সচেতন থাকতাম। যেহেতু তসলিমা নাসরিন এদেশের মানুষের কাছে গণধিকৃত, তো তার বই যারা প্রকাশ করে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ছিল। নিশ্চয়ই আগামীতে সতর্ক থাকবে। আমরা আরেকটি বিষয়ে আসতে চাই এই পর্যায়ে আলোচনায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যেহেতু আপনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই ভাষার যে গবেষণার জন্য যেহেতু কতজন মানুষ থাকার কথা, কতজন সেই ধরনের বিশেষজ্ঞ মানুষ এই মুহূর্তে আছেন, বা গেল 15 বছর ধরে যদি আমরা ধরেই নিই, কতজন আছেন যারা সেই গবেষণা করতে পারছেন? না, এখানে অনেক পোস্ট খালি আছে। প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পরেই 71টা পোস্ট লিখেছি। এই পদগুলো যদি পূরণ হয় তাহলে এই প্রতিষ্ঠান দাঁড়াবে। কারণ একটা গবেষণা প্রতিষ্ঠানে যদি গবেষক না থাকে, আপনি যথার্থ উল্লেখ করেছেন, আমাদের ওই অর্থে গবেষক কিন্তু যথেষ্ট নয়। কজন আছে আমাদের? মাত্র এখানে 15 জন। আমরা তারা কি প্রকৃত গবেষক নাকি মন্ত্রণালয়ের আবার আমলা দিয়ে আপনারা আগের মতো? তারা কলেজ থেকে এসেছেন, কলেজের শিক্ষক, এবং তারা অনেক ক্ষেত্রেই গবেষণার তাদের স্বাক্ষর আছে, সেটি ঠিক আছে। কিন্তু আমি যেটা বললাম যে এখানে গবেষক পদই আছে, সেই গবেষক পদ যদি পূরণ না হয় তাহলে আপনি গবেষণা কার্যক্রম ঠিক মতো করতে পারবেন না। আপনি কি করবেন? আমি সেজন্যই লিখেছি 14টি পোস্ট দিতে হবে না, 71টা পোস্ট আমি লিখেছি, এবং ওইখানে গবেষক আছে, ওইখানে গবেষণার সাথে যুক্ত বিভিন্ন ধরনের পদ আছে। যে পরবর্তী সরকারের কাছ থেকে কি ধরনের সহায়তা পাচ্ছেন বিশেষ করে এইসব বিষয়ে? অন্তর্বর্তীকালীন সরকার অনেক সহযোগিতা করছে এবং আন্তরিকভাবে কাজ করছেন তারা। আমার বিশ্বাস যে কিছুদিনের মধ্যে হয়তো ওই পদগুলো আমরা পেয়ে যাব। একই সাথে নির্বাহী পরিষদ যেটা
পরিচালনা বোর্ড, সেটাও কিন্তু গঠিত হয়নি। সেটার জন্য লিখেছি 15 বছরে কেন হয়নি সেটার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমি দায় নিতে পারি যে কয়েক মাসের মধ্যেই আমরা হয়তো পরিচালনা বোর্ডটা পেয়ে যাব। ওই বোর্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাংলা একাডেমির পরিচালক সাহেব আছেন, উনি জানেন ওই নির্বাহী পরিষদ থাকে, ওই পরিষদই কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো করে, এবং ওই বাংলা একাডেমির নির্বাহী পরিষদের আমি কিন্তু সদস্য। কাজে আমি জানি যে এই পরিচালনা বোর্ড যদি না হয় তাহলে স্বাধীনভাবে কাজ করা বা কাজকে ত্বরান্বিত করা এটা অসম্ভব। এটা আমি নিশ্চয়ই বর্তমান যে সরকার তার খুবই আন্তরিক, বিশেষ করে বাংলাদেশ, জাতিসত্তা, বাংলা ভাষা, এটা নিয়ে আজকেও আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আসলেন, 4 দিনব্যাপী যে অনুষ্ঠানমালা আমাদের 21-এ সেটি উদ্বোধন করলেন, এবং আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা পুরস্কার গ্রহণ করলেন তাদের নিজের হাতে দিলেন। আমরা সারা দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সম্পন্ন করেছিলাম, সেই যে কোমলমতি শিশুরা তারাও কিন্তু তার হাত থেকে পুরস্কার নিয়েছেন। খুবই আন্তরিক, এবং তার বক্তৃতা আপনারা শুনেছেন যে বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু বাংলা একাডেমির যেহেতু আপনি পরিচালক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, 69 বছরের পুরনো প্রতিষ্ঠান বাংলা একাডেমি, যার অনেক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের যারা অভিযান করেন, যারা তদন্ত করেন, সরেজমিনে গিয়ে দুর্নীতি খোঁজেন, বাংলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান কেন, কি এমন হয়েছিল? বিস্তারিত যদি আপনি খুব সংক্ষেপে। আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা উত্তর দেওয়াটা আমার জন্য, যেহেতু আমি একজন বাংলার কর্মী হিসেবে, এটা আমার জন্য খুবই বিব্রতকর। তো এর যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। বাংলা একাডেমির 69 বছরের ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক অধ্যায় কখনো রচিত হয়নি, যেটা সেদিন ঘটলো। আমি অবশ্যই কাজ করতেছিলাম, হঠাৎ শুনলাম যে দুদকের অভিযান। তো প্রথম বিস্মিত হলাম, এটা কি সত্য? পরে দেখলাম যে হ্যাঁ, দুদকের একটা টিম আসছে, 3 সদস্য বিশিষ্ট। সেখানে তারা বাংলা একাডেমির বিগত 15 বছরের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য নেওয়ার জন্য এখানে আসছেন। তথ্য কি পাওয়া গেছে? ওনারা বলছেন যে ওনারা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পেয়েছেন, এবং তা আপনি তো টাস্ক ফোর্সেরও একজন সদস্য হিসেবে কাজ করেন, আপনার কাছে কি তথ্য ছিল না? আমাদের না, আপনি যে প্রশ্ন করেছেন, আমি টাস্ক ফোর্স সদস্য না। আমি আসলে গত 15 বছরই ছিলাম ওএসডি। 9 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমি ওএসডি ছিলাম। আমাকে প্রশাসনিক কোনো কাজের সংযুক্ত করা হয়নি। অতএব শুনেছি যে দুর্নীতি এইভাবে হয়েছে, নিয়োগের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য আরও অনেক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি হয়েছে, কিন্তু আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না, সেই সুযোগ আমার ছিল না। আচ্ছা, আপনি জড়িত না থাকার কারণে আসলে সুযোগ বলতে কি এখানে কি হয়েছে সেটি আপনার জানার সুযোগ হয়নি। যেহেতু বাংলা একাডেমির সাথে আসলে সম্পর্ক ছাড়া যারা জাতীয় পর্যায়ে কবি, সাহিত্যিক, তাদের তো আসলে অনেক কিছুই প্রাতিষ্ঠানিক করা সম্ভব হয় না। যেহেতু জাতীয় পর্যায়ে কবি একেবারে শহীদুল্লাহ ফরাজি, আপনার কাছে যে বাংলা একাডেমির গত 15 বছরের যে ভূমিকা, সেটিকে আপনি রাজনৈতিকভাবে কোনো কিছু দেখেন? আপনার পর্যবেক্ষণ কী রকম? প্রথমত এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু আমরা যখন জাতীয় প্রতিষ্ঠানকে কোনো দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর হতে দেখি, একটা জাতীয় প্রতিষ্ঠান যখন দলীয় লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে তখন সে আর জাতীয় থাকে না। সেটাই আমাদের জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে গত 15 বছরে আমাদের মননের ক্ষেত্রে, আমাদের চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে বিরাট পরিবর্তন সংঘটিত করেছে। এই জন্যেই দীর্ঘদিন যেখানে ফেসিবাদ থাকে, দীর্ঘদিন যেখানে অগণতান্ত্রিক শাসন থাকে, অবৈধ শাসন থাকে, সেইখানে মানুষের শুভ চিন্তা সামর্থ্য নষ্ট হয়ে যায়। দেখেন যে বাংলা একাডেমি ভুল তো করেছে, আজকে এত বড় গণহত্যার পরেও সরকার প্রধান স্বীকার করছেন না যে একজন উনি খুন করেছেন। আওয়ামী লীগ যারা গুরুতর অন্ধবিশ্বাস, তারা কেউ স্বীকার করছে না যেখানে গণহত্যা সংঘটিত হয়েছে। একটা সমাজে সত্য চোখের সামনে খুন হয়েছে, চোখের সামনে নির্বিচারে গুলি হয়েছে, সেই গুলি দেখার পরও করছেন তারা গুলি মানুষ হত্যা করেননি। অর্থাৎ সত্যকে সত্যভাবে দেখার সেই যৌক্তিকতাগুলো নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে ফেসিবাদ। আমার দেশের এত লক্ষ কোটি বিলিয়ন ডলার পাচার করেছেন, সেটা কিন্তু আমরা 10 বছর কভার করতে পারবো, কিন্তু নৈতিকভাবে যে আমাকে ক্ষতিগ্রস্ত করছে একটা জাতিকে, এটা ভয়ঙ্কর ক্ষতি, অপরণীয় ক্ষতি, অমেরামতযোগ্য ক্ষতি। না, কিন্তু বাংলা একাডেমির ভূমিকা
গেল 15 বছর তো আপনি নিজে দেখেছেন, আপনার আমাদের পর্যবেক্ষণ কেমন দেখেন ছিল? যে আমাদের এখানে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের এখানে যতগুলো আছে সবগুলো সরকারের অঙ্গুলি হেলনই চলে। আমরা এখানে এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নাই যে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আমাদের কোনো লোকাল গভর্নমেন্ট নাই যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। সুতরাং বাংলা একাডেমির বিরুদ্ধে দাঁড়াতে পারবেই না। কিন্তু তারপরেও তারা পারত, কিন্তু যারা নিয়োগ পেয়েছেন তারা যদি মনে করে যে এটাই আমার আদর্শ, এটাই আমার উদ্দেশ্য, বাংলা একাডেমির উদ্দেশ্য তারা পরিত্যাগ করে ফেলেছেন। নিশ্চয়ই আগের সেই কর্মকাণ্ড থেকে এই সরকার, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং সেটি বাস্তবায়ন যদি হয় তাহলে আগের মতো সরকারের অথবা দলের যে এই যে ভাই ওই যে ছিলেন এখন যিনি মহাপরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন, আসাদ ভাই নিয়োগ পেয়েছেন, তারা তো নিশ্চয়ই দলীয় পারপাসের লোকও না, তারা এই ধরনের কোনো কাজও করবে না। নিশ্চয়ই সেটি আগামীতে দীর্ঘমেয়াদী হবে। আলোচনায় আমরা ফিরবো, আরও অনেকগুলো বিষয় আসবে। দর্শক ৭১ মুখোমুখিতে আমাদের সাথে উপস্থিত আছেন এবং বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের উপাচার্য। এটি একটি আলোচিত ঘটনা, গত কয়েকদিন ধরে ঘটছে সেখানে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম। দর্শক, ফিরছি বিরতির পর।